আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। এই দিন ছিল আমার ভাতিজার জন্মদিন, তো কোনো একটা কারণে সে ভীষণ মন খারাপ করেছিল, তাই প্রথমে ললিপপ নিতে চায়নি। তো তাকে সরি বলে বুঝিয়ে শুনিয়ে দেয়া হলো। আর এইটা হচ্ছে আমার ভাতিজার কেক। সকালে যখন আমি ওকে জানালাম যে বাবা আজকে তো তোমার জন্মদিন, তো জন্মদিনের অনেক শুভেচ্ছা, তো তখন থেকে আমাকে বলছিল যে ফুপি আমাকে কেক এনে দাও, আমি কেক খাবো আর কেক কাটবো। তো খুব আবদার করছিল, তার ফুপাকেও সেম কথা বলেছে। তো এটা তো শুনে আমি আর থাকতে পারিনি। নর্মালি হয় কি, আমাদের বাসায় সচরাচর এরকম কেকগুলো কিনে এনে খাওয়াটা খুব একটা বেশি হয় না। তো জন্মদিন যখন থাকে, সেটা ভাতিজি হোক, ভাতিজা কিংবা ভাগ্নি, মানে যেই হোক, তো সেই উদ্দেশ্য করে যখন আনা হয় তখনই যাই আমাদের একটু খাওয়া হয়। কিংবা এমনিতে সময় না, আমরা খুব একটা বেশি কেক কিনে খাবার যে প্রচলন সেটা আমাদের মধ্যে নেই। তো তার জন্যই হয় কি, যে বাচ্চাগুলো না খুব অধীর আগ্রহে অপেক্ষা করে যে জন্মদিন হলে গ্যাদারিংটা হবে, ফ্যামিলি গ্যাদারিং, কেক আনা হবে। আর ও তো ছোটো, ভীষণ রকমের আগ্রহী ছিল যে নিজের কেক নিজে কাটবে, খাবে, তার জন্য যে কী পরিমাণ এক্সাইটেড ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কেকটা আনা হয়েছে, নিজেই মজা করে খাচ্ছিল নিজের কেকটা। আর এইদিকে আমার মা, মানে আমার ভাতিজার দাদি, তিনি তার নাতির জন্য নিজে হাতে বিরিয়ানি রান্না করেছেন। এই বিরিয়ানিটা ভীষণ রকমের মজা হয়েছিল, যারাই খেয়েছে প্রত্যেকটা মানুষ প্রশংসা করেছে। আমার মার হাতের রান্না এমনিতেও মাশাআল্লাহ অনেক ভালো। তার পরের দিনের ভিডিও এটি। রাতেবেলা তো আমরা অনেক হই হুল্লোড় মজা করলাম, তারপর তো আর ভিডিও করা হয়নি। তো সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। ভাতিজি আমাদের সাথেই ছিল, সকাল 10টা নাগাদ তার কোচিংয়ে ক্লাস, যার উদ্দেশ্যে সে বেরিয়ে যাচ্ছে। আর ভাতিজি যাওয়ার পর আমি আর ঘুমিয়ে থাকতে পারিনি, ভাবলাম যে আর শুয়ে থাকবো না, উঠে পড়ি। তো বিছানাটা গুছিয়ে নিলাম। এখন চলে এসেছি রান্নাঘরে, নিজের জন্য একটু চা বসিয়ে নিয়েছি। নতুন এই চায়ের পটটা এনেছি চা বানানোর জন্য, এটাতে চা বানিয়ে খাচ্ছি, ভীষণ মজা পাচ্ছি। আর আগের দিনের কাঁচামরিচ আনা হয়েছিল, সেগুলো আর রাখা হয়নি, তো সেইগুলোকে বেছেই এখন রাখছি। মূলত হাঁটা চলাফেরা করার মাধ্যমেই না টুকিটাকি যে কাজগুলো থাকে সংসারের, আমি সেগুলো করার চেষ্টা করি। তা না হলে যখন একসাথে অনেক জমে যায় তখন খুব নাজেহাল অবস্থা হয়ে যায় আমার। যেমন এই যে এই কাজটা যদি পড়ে থাকতো, আমাকে হয়তো বা অন্যান্য কাজের সময় করতে হতো, কিন্তু এখন তো আমি রিল্যাক্স, চাটা বসিয়ে এখন আমি বসেই থাকতাম। তো সেই বসে না থেকে কাজটা করে নিলাম, আমার কিন্তু কাজটা শেষ হয়ে গেল। আমরা যারা গৃহিণী রয়েছি, ম্যাক্সিমাম গৃহিণীরাই কিন্তু এই কাজটা করি, যে হাঁটা চলাফেরার মাধ্যমেই আমরা আমাদের নিজেদের টুকিটাকি কাজগুলো সেরে নেই। এই জিনিসটা অবশ্য নিজেদের জন্যই ভালো, তাহলে কাজগুলো হয়েও যায় আর একদম কাজ জমে থাকে না, জমে পাহাড় হয়ে যায় না আর কি। যারা হেল্পিং হ্যান্ড ছাড়া একাই নিজে সংসারের কাজ করে, তারা কিন্তু ঠিক এভাবেই কাজ করে যেমনটা আমিও করি। আর যাদের হেল্পিং হ্যান্ড রয়েছে কিংবা সাহায্য করার জন্য পরিবারের সদস্য রয়েছে, তাদের কথাটা হয়তো বা আলাদা, ভাগাভাগি করে কাজ করলে কাজ কমে যায়, কষ্টটাও কম হয়। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা না, আমার নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই বুঝে শুনে একটু ম্যানেজ করে করবার চেষ্টা করি আর কি। ভাতিজি চলে এসেছে। আমার ভাতিজির একটা ভয়ঙ্কর রকমের খারাপ অভ্যাস হয়ে গিয়েছে, এটা কিনা একদমই ভালো অভ্যাস নয়, খারাপ অভ্যাস। সেটা হচ্ছে সে কোচিংয়ে যাওয়ার আগে কিছুই খেয়ে যায় না, এবং লিটারেলি এটা নিয়ে তার মা, দাদু এবং আমরা তিনজনই টেনশন করি যে এতটা সময় এই মেয়েটা না খেয়ে কীভাবে থাকে। ওর নাকি সকালে খেলে বমি বমি লাগে, তো ও এর জন্য না খুব সকাল সকাল খেতে পারে না। আর ওর এই অভ্যাসটা হওয়ার পেছনে কারণ হচ্ছে ওর স্কুলটা, ও তো স্কুলে সকাল 7টার দিকে যেত, তো দেখা যেত যে টিফিন পিরিয়ডটা হতো সকাল 10টায়। তো এমনিতেও বাসা থেকে না খেয়েই যেত, কারণ অত সকালে তো আসলে সত্যিই খাওয়া যায় না। কিন্তু সে এখন কোচিংয়ে যায় সকাল 10টায়, ওই যে ঘুম থেকে উঠেই চলে যায়, তো এই কারণে ঘুম থেকে উঠে তার আর খেতে ইচ্ছে করে না। এখন তাকে কিভাবে বোঝাই যে স্কুল আর কোচিংয়ের বিষয়টা তো এক না। তো যাই হোক, সে এসেছে প্রায় 12টা নাগাদ।
তো তারপরে আমি তাকে পাস্তা রান্না করে দিলাম। আর ম্যাগির একটা নতুন মশলা বের হয়েছে, চিকেন মশলা, যেটা ওটাতে চিকেনের বেশ ভালো ফ্লেভার হয়। তো সেটা দিয়েই খুব একদম নর্মালভাবেই পাস্তাটা রান্না করে নিয়েছি। মশলাটার জন্য পাস্তাতে অনেক চিকেনের একটা চমৎকার ফ্লেভার হচ্ছিল, তো বেশ ভালো লাগছিল খেতে, টেস্টটা বেশ ভালো। তো এটা খিচুড়ি, স্যুপ কিংবা নুডলস, পাস্তা যে কোনো রান্নায় ব্যবহার করা যাবে আর কি। তো পাস্তা খাওয়া দাওয়া করার পরে আমি এসেছি খানিকটা গাছের যত্ন নিতে। যত্ন বলতে তেমন কিছুই না, আমার গেস্ট রুমের জানালা দিয়ে একটু রোদ আসে, সেখানেই গাছগুলো থেকে রোদ পোহাতে দিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। এবার তো নর্মালি 8-10টা দিনের মতো রান্নাবান্নাই করতে হবে। তো রান্নাবান্না করছিলাম, মাছগুলো যেই ভাজা হয়েছে ঠিক সেই মুহূর্তে এই যে এখন কারেন্ট চলে গিয়েছে। এখন আমার তো একটা ইনফ্রারেড, আরেকটা হচ্ছে গ্যাসের চুলা। তো কারেন্ট যেহেতু নেই, ইনফ্রারেড তো আর চলবে না। তো ভাবলাম যে ডালটা পরে হলেও হবে, আগে তরকারিটা রান্না করাটা জরুরি। তো তাই আগে গ্যাসের চুলাতে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। আমার একটা সিলিন্ডারে মোটামুটি 3 মাসের মতো করে আলহামদুলিল্লাহ ছোট্ট একটা সিলিন্ডারে যায়। তার অবশ্য কারণ হচ্ছে আমি খুবই কম ব্যবহার করি সিলিন্ডারটা, একদম নেহায়েত না হলেই না এমন একটা সময়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু কারেন্ট চলে এসেছে। আর আমি 2 চুলাতেই এখন আবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকের তরকারিটা একদম কচি ভেন্ডি দিয়ে করছি। এই জিনিসটা আমি, আমার হাজব্যান্ড, ভাগ্নি 3জনই ভীষণ পছন্দ করি। তরকারিতে ভেন্ডি দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো তরকারিটা তো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ডাল ফোড়নটা দিয়ে এখন ডালটা নামিয়ে নিব। আর তারপরে খুব একটা বেশি আর কাজকর্ম কিংবা রান্নাবান্না নেই, অল্প অল্প করেই আছে। মাঝে মাঝে এমন হয় যে আমার ফ্রিজের চিপায় চাপায় একটু একটু জিনিসগুলো থেকে যায়। তো সেই জিনিসগুলোই না পরে হচ্ছে গলার কাটা হয়ে দাঁড়ায়, যে কি করব, ফেলেও দিতে ইচ্ছে করে না, আবার অতটুকু জিনিস কি করে খাবো, কিভাবে রান্না করব সেটাও বুঝি না। তো ঠিক সেই জিনিসটাই হয়েছে এই মিষ্টি কুমড়াটার সাথে। একদমই অল্প একটু মিষ্টি কুমড়া ছিল, তো ভাবলাম যে ভাজিও করা যাবে না অতটুকু জিনিস, তো একটু এমনিতেই একটু চাকচাক করে ভেজে নেই, গরম ভাতের সাথে খাওয়া যাবে। তো সেটা প্ল্যান করছিলাম আর সেটাই করলাম। আর এই যে এতটুকুই ছিল, আবার ফ্রিজের একটা কর্নারে দেখি যে একটুখানি মাছ রয়েছে, বাটা মাছ। তো ভাবলাম যে সেটাও ভেজে ফেলি, মানে এত অল্প যে সেটা অন্য কোনো একদিন একটা আইটেম হিসেবেও হবে না এরকম। তো মিষ্টি কুমড়াটা ভাজার পরে সেই অল্প মাছগুলোও এখন ভেজে নিব। 6 পিস, খুবই ছোট ছোট। তো গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজা দিয়ে, বাটা মাছ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। মাছ ভাজাটা হয়ে গেলেই তো রান্না বান্না শেষ, আর তারপর আমরা খাওয়া দাওয়া সেরে নিব। এখন বাজে সন্ধ্যা 7টা। আর সন্ধ্যা 7টার দিকে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। তবে এখনকার আয়োজনটা একটু ডিফারেন্ট। ভাতিজি আর ভাগ্নিকে কথা দিয়েছিলাম, তাদেরকে আমি মিনি পিৎজা, যেইটা ব্রেড দিয়ে তৈরি করে, সেটা করব। তো তার জন্যই মূলত আসা। আর এদিকে আমি মাশরুম এনেছি আর ব্ল্যাক অলিভ এনেছি। তো ব্ল্যাক অলিভটা তো কাচের জারে রয়েছে, ওটা ওভাবে থাকলে প্রবলেম হবে না, কিন্তু মাশরুমটা তো ক্যানে রয়েছে, আর ফ্রিজে এইভাবে খোলা অবস্থায় তো রাখা ঠিক হবে না। তাই আমি মাশরুমগুলোকে একটা কাচের জারে ট্রান্সফার করে রাখবো, আর আমার যা প্রয়োজন আজকের জন্য সেটাকেই কেটে নিব। মাশরুম মূলত যাদের অ্যালার্জির প্রবলেম, অন্য কারো হয় কি না আমি জানি না, তবে আমার খেলে ভীষণ প্রবলেম হয়। তো সচরাচর মাশরুম বাসায় কিনে ওই রকমভাবে খাওয়া হয় না, তো তাই খুব একটা বেশি টের পাইনি যে কী ধরনের সমস্যা হয়। দোকানে হয়তো বা পিৎজাতে কিংবা বার্গারে খেয়েছি, সেটা তো পরিমাণে খুবই অল্প থাকে। তবে এইবার আমি টের পেয়েছি, যেহেতু একটু বেশি বেশি করে মাশরুম দিয়ে আমি এই মিনি পিৎজাটা বানিয়েছি। খাওয়ার পরে রাতেবেলা দেখি অ্যালার্জিতে আমার সারা শরীর, মুখ, মাথা একদম ফুলে মানে বিচ্ছিরি রকমের একটা অবস্থা হয়ে গিয়েছিল। এত পরিমাণে চুলকানি হচ্ছিল, কি আর বলবো। পরে আমি বুঝলাম যে আমি তো মাশরুম খেয়েছি, মানে খাদ্য তালিকায় ওই রকম আহামরি কিছু ছিল না মানে আমার এরকম অবস্থা হওয়ার জন্য। পরে বুঝলাম যে না, মাশরুমটার জন্যই এরকমটা হয়েছে, পরিমাণে বেশি খাওয়া হয়েছে। তো তাই ডিসাইড করেছি মাশরুমটা একটু কম আনার চেষ্টা করব। আর এই ক্যানটাতে মোটামুটি 15 পিসের মতো মাশরুম ছিল।
এই তো আমি ক্যানেরটা একটা কাচের জারে ট্রান্সফার করে নিয়েছি, আর আমার যা লাগছিল সেটা রেখে তারপর আমি বাকিটা এখন কাচের জারের মধ্যে রেখে ফ্রিজে আবার রেখে দিব। এভাবে থাকলে ভালো থাকবে ইনশাল্লাহ। ভাগ্নি আর ভাতিজি যখন নতুন কোনো রেসিপির কথা বলে আমি তো একদম বলে দেই যে হ্যাঁ অবশ্যই বানিয়ে দিব, কবে খাবে বলো। কিন্তু কথা দেওয়ার পরে আমি না ভুলে যাই, তারপর থেকে ওরা শুরু করে যে কি ব্যাপার, তুমি তো কথা দিয়েছিলে এটা বানিয়ে দিবে ওটা বানিয়ে দিবে, কই দিচ্ছ না তো। তখন আমি খুব প্রেশার ফিল করি যে এই যা, আমি তো কথা দিয়েছি, এখন তো না বানালে কথার খেলাফ হয়ে যাবে। তো এই দিনও কিন্তু ওইরকমই একটা ব্যাপার ছিল, কথা দিয়েছি বেমালুম ভুলে গিয়েছি। তারপর এখন সব সময় তো আসলে বাসায় সব কিছু থাকে না, যেমন আমার কাছে এই মাশরুম, ব্ল্যাক অলিভ আরও অনেক কিছুই ছিল না, তো সেগুলো আনতে হয়েছে। এনে তারপর তাদের জন্য এই যে আয়োজন করে বসেছি। আমি ব্যাক ক্যামেরাতে মোজারেলা চিজটাকে একটু গ্রেট করে নিয়েছি, মাশরুম অলিভটাকে কেটে নিয়েছি, আর সসের মধ্যে আমি যেটা করেছি এখানে আমি টমেটো সস আর মেয়োনিজটাকে মিক্সড করে নিয়েছি। তবে সুইট চিলি সস যদি আপনাদের কারো বাসায় থাকে দিয়ে মিক্সড করে তারপরে সস হিসেবে ইউজ করবেন, ভীষণ ভালো টেস্ট হয়। আর আমি না এখানে একটা ভুল করেছি, আমার বাসায় যে অরিগ্যানো ছিল আমি বেমালুম ভুলে গিয়েছি। একদম বানিয়ে তারপরে খাওয়া দাওয়া শেষ করেছি, তখন মনে পড়েছে এই যা আমার কাছে না অরিগ্যানো ছিল, সেটা তো আমি ব্যবহারই করিনি। তো তাই তো আমি বলছিলাম খাওয়ার সময় যে একটু অন্যরকম টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু ওই স্মেলটা কেন পাচ্ছি না, ধরতে পারছিলাম না। তো যাই হোক, ভালোই হয়েছিল এভাবেও। তো আমি তো প্যানটা দিয়ে দিয়েছি, এখানে আমি একে একে সবগুলো সাজিয়ে এখন প্যানে দিয়ে দিব। আমার ইনফ্রারেড যেহেতু, তাই আমি ইনফ্রারেডের 400-তে বসিয়েছি মূলত। এটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে দেখতে, মশলা যেমন ভালো লাগছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো ভাতিজি, ভাগ্নি, আমার হাজব্যান্ড সবাই ভীষণ মজা পেয়েছিল, আর ওদের জন্য বানাতে পেরেও না আমার ভালো লাগে, কারণ ওরা বিভিন্ন ধরনের খাবারগুলো টেস্ট করে দেখতে ভীষণ পছন্দ করে, খুব এক্সপেরিমেন্ট এর জন্য মাঝে মাঝে আমরা করি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।